আসসালামু আলাইকুম। আজ ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ জারি করেছে সরকার, গণভোটে থাকছে যেসব প্রশ্ন। মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ। হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন তাজুল ইসলাম। এবার বিস্তারিত। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেছে সরকার। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারও আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল সেগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে সেই গণভোটে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এই গণভোটে ৪টি প্রশ্ন থাকবে। ৪টি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে ভোটার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? গণভোটের ৪টি প্রশ্ন। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সংসদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের এই ৪টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা, ঐক্যমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সনদের সাংবিধানিক বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই প্রতিনিধিরা একই সাথে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে। এর মেয়াদ নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত হবে। এছাড়াও ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপিও নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে জামাত সহ ৮টি দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, সরকি, রামদা, কাটরা, টেটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ভাঙ্গায় 3টি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোথাও কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ না থাকলেও সারা দেশে মাঠে রয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। বুধবার থেকেই রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। তবে অনেকটাই নীরব দেখা গেছে বিএনপিকে। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বাইরে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় 2 জনকে আটক করা হয়। রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত 9:30টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউটলাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়, তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়। এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বুধবার দুপুর থেকেই রাজধানীতে সক্রিয় অবস্থান নিতে দেখা যায় জামায়াত নেতাকর্মীদের। বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াত ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী, মহাখালী ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে বনানী 11 নম্বর সড়কে গিয়ে শেষ হয়। রাজধানীর পল্টন ও গুলিস্তানে জামায়াতের পল্টন থানা আমির শাহিন আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়াও বৃহস্পতিবার ভোর থেকেই মাঠে নামে জামায়াতের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিকে সকাল 6:30টার দিকে ঢাকা 11 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়। 13 নভেম্বর সকালে রাজধানীর পল্টন গুলিস্তান 0 পয়েন্ট জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর 14 পয়েন্টে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এলাকাগুলো হলো শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ি, গাবতলী, ধানমন্ডি 32, মিরপুর 10, সায়েন্স ল্যাব, উত্তরা, BNS, খিলক্ষেত, বসুন্ধরা গেট। আজ ভোরেই শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নাশকতা ঠেকাতে অবস্থান নিতে দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শরিক NCP, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যের মতো সংগঠনগুলোকে। মাঠে রয়েছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো। অন্যদিকে বিএনপিকে মাঠে খুব একটা সক্রিয় দেখা যায়নি। তবে মেরুল, বাড্ডা, কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করতে দেখা গেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীদের। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একজন শীর্ষ নেতা বলেন, দল থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেয়নি, সেজন্য আমরাও মাঠে নামার কোনো নির্দেশনা ইউনিটে পাঠাইনি। যুবদলের আরেক শীর্ষ নেতা বলেন, পার্টি বাসায় চুপচাপ থাকতে বলেছে, ওদের তো অনেক লোক, ওরাই থাকুক, হাসনাত নাকি একাই যথেষ্ট, ওরাই এখন সামলাক। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, এতদিন আমরাই আওয়ামী লীগকে প্রতিহত করেছি, জামাত NCP কেউই এগিয়ে আসেনি, বরং তারা আমাদের সমালোচনা করেছে। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি। তবে এই আগুনের ঘটনার খবর পায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানা গেছে আগুন তেমন বড় নয়, কিছু ব্যানার ও ময়লার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, যুবলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।
আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি চলছে। এই কর্মসূচি ঘিরে আতঙ্কিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এই তারিখ ঘোষণা করেন। আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার ভিডিপির সদস্যরা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন, তবে আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এদিন জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার রায় আগামী 17 নভেম্বর সোমবার ঘোষণা করা হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিংকালে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে প্রতারণার অনেক ঘটনা ঘটছে। ধরুন, যার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দেওয়া হচ্ছে তিনি আপনার খুব পরিচিত। তার এরকম একটা মেসেজ পেলেন যে আমি খুব বিপদে পড়েছি, এই মুহূর্তে আমার 10,000 টাকা প্রয়োজন, তুমি বিকাশ করো। সাথে সাথে কি আপনি বিকাশ করবেন? না, এটা ভুল হবে। আপনি কি করবেন? আপনি তাকে পাল্টা মেসেজ দিয়ে বলবেন যে আপনার নাম্বারটি দিন, আমি এখনই কথা বলছি, কথা বলে এরপর টাকা পাঠাবো। যদি ওই প্রান্তে প্রতারক থাকে তাহলে দেখবেন আপনার সঙ্গে আর চ্যাটিং করছে না। এর মধ্য দিয়ে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পর বুধবার এই চিঠি পাঠানো হয়েছে। এ সময়ও ইসরায়েলের হামলা ও ত্রাণ সীমাবদ্ধতা অব্যাহত রয়েছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে অভিযান চালিয়েছে তাতে ৬৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 20,000 শিশু। জাতিসংঘের তদন্তকারীরা এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প লেখেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যেন আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন। তিনি ছিলেন এক দৃঢ় ও সিদ্ধান্তমূলক যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন। আমি নিজেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কাজ করছি যাতে আরও দেশকে ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করা যায়। বুধবার ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ট্রাম্পের ওই চিঠির কপি প্রকাশ করেছে। ট্রাম্প সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ডানপন্থী নেতাদের প্রতি সমর্থন বাড়িয়ে চলেছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সরকারকে $40 বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল। চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, তিনি কমপক্ষে 3000 বছরের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এর আগে গত মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময়ও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাটি শেষ করার আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হারজগকে পাঠানো এই চিঠিতে তিনি আরও সরাসরি বক্তব্য দেন। ইসরায়েলের রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে নেতানিয়াহুর বিচার কার্যক্রম চলমান থাকায় রায় ঘোষণার আগে হারজগ কোনো ধরনের ক্ষমা ঘোষণা করতে পারেন না। বুধবার ট্রাম্পের চিঠির জবাবে হারজগ বলেন, ক্ষমা চাইলে সেটি অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। টাইমস অব ইসরায়েলের বরাতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন এবং ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থন, জিম্মিদের মুক্তিতে ভূমিকা ও গাজার পুনর্গঠনে অবদান এবং ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থন, জিম্মিদের মুক্তিতে ভূমিকা, মধ্যপ্রাচ্য ও গাজার পুনর্গঠনে অবদান এবং ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে বিবৃতিতে আরও যোগ করা হয়, রাষ্ট্রপতি একাধিকবার স্পষ্ট করে বলেছেন, যে কেউ ক্ষমা চাইবেন তাকে প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে হবে।
দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।